সুপ্রদর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভিএন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতোই সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভিএন24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আমরা আলোচনা করেছিলাম স্পাইনাল স্টেনোসিস থেকে মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে সেখানে কিভাবে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে এবং বয়সের সাথে আমাদের মেরুদণ্ডের হাড়ের যে পরিবর্তন সেটা কি সকলের ক্ষেত্রে একই রকম? কেন কারো ক্ষেত্রে এক ধরনের অভিজ্ঞতা হচ্ছে এবং কেউ সুস্থই থাকছেন? কারো হয়তোবা অনেক ব্যথা হচ্ছে, কারো হয়তোবা সেরকম কোনো সমস্যা হচ্ছে না। এরকম নানা ধরনের symptoms, variation এবং এর কারণ এবং সমাধানগুলো কি হতে পারে? আমাদের expectation কি হতে পারে? এবং এই ধরনের সিচুয়েশন আমরা যারা এক্সপেরিয়েন্স করছি তাদের জন্য আসলে কি ধরনের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট বা পরিবর্তিত জীবনযাপন পদ্ধতি বা লাইফস্টাইল আসলে ফলো করা উচিত? এই ইনফরমেশন গুলো আমরা আলোচনা করেছিলাম রিসেন্টলি আমাদের একটি পর্বে। সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকে আরো বিস্তারিতভাবে আলোচনা করব স্পাইরাল স্টেনোসিস। একজন পেশেন্টের আসলে কি ধরনের এক্সপেকটেশন থাকা উচিত? তার কি ধরনের দায়িত্ব আছে নিজেকে সুস্থ রাখবার জন্য? পরিবর্তিত লাইফস্টাইল বা মডিফাইড লাইফস্টাইল আসলে কি হওয়া উচিত? এবং কি ধরনের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট বা সাপোর্ট সিস্টেম এভেইলেবল আছে? আমরা এগুলো বিস্তারিত জেনে নিব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধার কাছে থেকে। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম। ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সবাইকে যারা আপনারা দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আজকে আমি দেবাশিস মৃধা, আমি মিশিগান থেকে। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম। আমরা আলোচনা করেছিলাম স্পাইনাল স্টেনোসিস থেকে। আপনি যুক্তরাষ্ট্রে সুদীর্ঘদিন ব্যাপী একজন নিউরোলজিস্ট হিসেবে কাজ করে যাচ্ছেন। আপনার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স এর ভিত্তিতে যদি জানতে চাই, স্পাইনাল স্টেনোসিস এটা ইউএসএ তে কতটা কমন এবং কোন ধরনের এইজ গ্রুপ পেশেন্টের ভিতরে আমরা দেখতে পাই, কমন সিম্পটমস গুলো কি থাকে এবং এই দীর্ঘ সময়ে আসলে পেশেন্টের ডেমোগ্রাফির কোনো পরিবর্তন আপনি অবজার্ভ করেছেন কিনা? খুব ভালো প্রশ্ন। স্পাইনাল স্টেনোসিস খুব কমন একটা কন্ডিশন। আমরা যাদের বয়স 50-এর উপরে হয়ে গেছে তাদের হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখানে আমেরিকাতে প্রায় 10-15% বা তার চেয়েও বেশি মানুষ যাদের বয়স 60 বা তার উপরে রয়েছে তারা এই কন্ডিশনে সাফার করে। আপনারা যারা ওয়ালমার্ট বা অন্য কোনো শপিং সেন্টারে গেছেন তারা গিয়ে দেখতে পারেন যারা শপিং কার্ট নিয়ে একটু কুঁজো হয়ে হাঁটছে তাদের সকলেরই প্রায় স্পাইনাল স্টেনোসিস রয়েছে। কারণ একটু সামনের দিকে কুঁজো হয়ে হাঁটলে এই পেইনটা কমে যায়, এই জন্য তারা এই কাজটা করে। এই কন্ডিশনটা আমাদের বিভিন্ন জায়গায় হতে পারে। আমরা আগেও বলেছি আমাদের স্পাইনাল কশেরুকা বা ভার্টেব্রা রয়েছে প্রায় 30টারও বেশি রয়েছে। আমরা এটাকে ভাগ করি 4টা বা 5টা ভাগে, যেমন সার্ভিকাল স্পাইনাল এরিয়া, তারপরে থোরাসিক, তারপরে লাম্বার, তারপরে কক্সিজিয়াল, আর স্যাক্রামও আছে এর মাঝে আর কি। তা যে জায়গাটায় স্পাইনাল স্টেনোসিস হয় আমরা বলি এটাকে সার্ভিকাল স্পাইনাল স্টেনোসিস। যদি ঘাড়ের কাছে বা নেকের কাছে হয় তখন আমরা এটাকে বলি সার্ভিকাল স্টেনোসিস। এটা দ্বিতীয় কমন। আর প্রথম কমন যেটা সবচেয়ে বেশি আমরা দেখি সেটা হলো লাম্বার বা লোয়ার ব্যাক স্পাইনাল স্টেনোসিস, এটাকে আমরা দেখি। সিমটমগুলো আমরা আবার একটু ঝালিয়ে নিতে পারি বা একটু বুঝে নিতে পারি। সেটা হলো যে যদি লোয়ার ব্যাকে স্পাইনাল স্টেনোসিস হয় তাহলে অনেক সময় ডাল এক হয় ব্যাকে, তারপরে অনেক সময় বার্নিং বা থ্রবিং পেইন হয়, রেডিয়েটিং পেইনও হতে পারে, যে পিছন থেকে পেইনটা শুট করে পায়ের দিকে যাচ্ছে এমন হতে পারে। একিং সেন্সেশন, সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো একজন লোক যদি অনেক সময় দাঁড়িয়ে থাকে তাহলে সে অনেকটা ফিল করে যে
পা দুটো দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাকে বসতেই হবে, এমন ফিল, বা যদি তারা 2 ব্লক বা 3 ব্লকের বেশি হাঁটে, তখনও তাদের পা দুটো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, মাসেল এক করতে শুরু করে, সুতরাং তাদের বসতে হয়। আর কিছু সময় বসার পরে সিমটমটা আস্তে আস্তে কমে যায় বা চলে যায়। এই ধরনের সিমটম যাদের আছে তাদের স্পাইনাল স্টেনোসিস রয়েছে ফর শিওর। আর যদি ঘাড়ের কাছে বা নেকে যদি স্পাইনাল স্টেনোসিস হয়, তাহলে আমরা দেখি তাদের হাতে, দুটো হাত বা বাহুতে বা আর্মে, এখানে টিংলিং নামনেস সেন্সেশন হতে পারে, থ্রবিং পেইন হতে পারে, একিং হতে পারে। আম, অনেক সময় তারা হাতটা কাঁপতে শুরু করে। যদি দেখেন যে আপনার নেকে একটু ডাল এক আছে কিন্তু হাতটা একটু কাঁপছে, আপনার বাটন দিতে অসুবিধা হচ্ছে, বা কিছু সময় হাঁটার পরে পা দুটো দুর্বল হয়ে যাচ্ছে, এমন যদি কখনো হয়, তখন আপনাদের ধরে নিতে হবে যে আপনার নেকে বা সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস হচ্ছে। অনেক সময় হাত কাঁপাটা পার্কিনসনের সিমটম হতে পারে, স্ট্রোকের সিমটম হতে পারে, এটা হতে পারে। কিন্তু যদি দেখি যে দুটো হাতই কাঁপছে, আবার দুটো পাই আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, তখন আমরা এটাকে সার্ভিক্যাল স্টেনোসিস হিসেবে ধরে নিতে পারি। এবং ডাক্তারের কাছে আসলে আমরা এই প্রশ্নগুলো করি এবং তার ভিত্তিতে আমরা ইনভেস্টিগেশন করি। এখন আমরা যেটা বললাম, এটা খুব কমন একটা কন্ডিশন। আমরা যাদের বয়স 60-এর উপরে রয়েছে, তাদের হওয়ার সম্ভাবনা খুবই কমন। যাদের আগের সার্জারি হয়েছে, যাদের আগে ব্যাক ইনজুরি হয়েছিল বা নেক ইনজুরি হয়েছিল, তাদের সমস্যাটা আরো বেশি। যাদের ফ্যামিলি হিস্টোরি রয়েছে, তাদেরও হওয়ার সম্ভাবনা অনেক সময় বেশি থাকে। তাই আমরা অনেক সময় ফ্যামিলি হিস্টোরিটাকে জিজ্ঞাসা করি। আম, যেমন আমার বাবার ব্যাক পেইন রয়েছে, সুতরাং আমারও ব্যাক পেইন আছে, ছিল, এখন ভালো হয়ে গেছে, কারণ আমরা লাইফস্টাইল মডিফিকেশন করেছি। এই লাইফস্টাইল নিয়ে আমরা এরপরে কথা বলবো। আম, আমি হাফসার কাছে ফিরে যাচ্ছি, ওর যদি অন্য কোনো প্রশ্ন থাকে বলো। আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে পপুলেশন ডেমোগ্রাফিতে কোনো চেঞ্জ এসেছে কিনা পেশেন্টদের ক্ষেত্রে? এই দীর্ঘদিন ধরে আপনি যে প্র্যাকটিস করছেন, আপনি পেশেন্ট পপুলেশন ডেমোগ্রাফিতে কি কোনো পরিবর্তন দেখছেন কিনা? বিশেষভাবে এইজ গ্রুপ, আর্লি অনসেট এই ধরনের কোনো সিচুয়েশনকে অবজার্ভ করেছেন কিনা? এবং ছেলে-মেয়ে রেশিও, মেল ফিমেল রেশিও, এবং একই ক্ষেত্রে আ এটা কোনো স্পেসিফিক সিচুয়েশন, লাইফস্টাইল অথবা কোনো রিলেটেড কোনো প্রি-কন্ডিশন থেকে এটার কি কোনো রকম ভাবে ট্রিগার হচ্ছে কিনা? এ ধরনের কিছু কি আপনি অবজার্ভ করেছেন কিনা? খুব ভালো প্রশ্ন। আমরা যেটা দেখি, আমাদের পেশেন্ট পপুলেশনে যে স্পাইনাল স্টেনোসিস আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি ছেলেদের ক্ষেত্রে বেশি হয়। কারণ তারা কঠোর পরিশ্রম করে, লিফটিং করে, আর লিফটিং প্রসেসটাকে যদি মেইনটেইন না করে, তখন তাদের এটা বেশি হয়। ব্যাক পেইনটাও আমরা বেশি দেখি ছেলেদের ক্ষেত্রে, বেশি হয়। মেয়েদেরও হয়, খুবই কমন, কিন্তু ওদের ক্ষেত্রে যেটা দেখি, যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, 70-র উপরে যারা, তাদের আমরা দেখি যে মেয়েদের একটু বেশি হচ্ছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমরা দেখি 50-এর পরেই শুরু হয়ে যাচ্ছে। এইটা আমরা দেখি আমাদের দেশের ক্ষেত্রে। আম, আমি যা আমি কখনো প্র্যাকটিস করিনি বাংলাদেশে, কিন্তু আমি দেখেছি যেটা, যে আম, ছেলেদের ক্ষেত্রে একটু বেশি হয়, মেয়েদেরও হয়। ছেলেদের ক্ষেত্রে বেশিরভাগ ছেলেদের, আমাদের যেটা সমস্যা, আমাদের অ্যাবডোমিনাল গ্রিথটা একটু মোটা থাকে। এটা আমরা রাতে ভাত খাই বলে এটা হয়। আর এই গ্রিথ থেকে লাম্বার স্পাইনের উপর বেশ প্রেসার পড়ে। আর প্রেসার পড়ার জন্য তাদের এটা হতে হয় অনেক সময় ধরে, যে প্রেসার থাকে সেটা। কিন্তু আমাদের একটা ভালো দিকও রয়েছে বাংলাদেশে, যে আমরা অনেক সময় সোফার উপর সেডেন্টারি লাইফ যেটা, সেটা আমরা অ্যাভয়েড করি, কারণ গ্রামে এগুলো হয় না। কিন্তু শহরে যারা এখন অনেক সময় ধরে সোফায় বসে থাকেন, অনেক সময় ধরে টেলিভিশন দেখেন একই জায়গায় বসে, মাঝে মাঝে না উঠে, বা যারা অফিস জব করে, যাদের ফিজিক্যাল জব না, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় এই ব্যাপারটাকে দেখি বেশি হচ্ছে, কারণ তাদের লাইফ স্টাইল যেটা, সেটা আম, সেটার জন্য। আম, আর স্ট্যাটিস্টিক্যালি এটা খুব কমন একটা কন্ডিশন। আমার কাছে পুরো স্ট্যাটিস্টিক্স নেই, কারণ তেমন স্ট্যাটিস্টিক্স আমাদের এখনো দেখা যাচ্ছে না। কিন্তু এটা বেশ কমন একটা কন্ডিশন। বয়স বেড়ে গেলে এটা বেড়ে যায়, এটাই আমরা দেখছি এখানে। ধন্যবাদ। আপনি যেরকম বললেন যে
যারা দেখা যাচ্ছে যে সোফাতে বসে দীর্ঘ সময় টেলিভিশন দেখছেন। এটা কিন্তু আসলে আমি যদি ইউনাইটেড স্টেটস এর পরিপ্রেক্ষিতে বলতে চাই, এখানে কিন্তু দেখা যায় যে ফ্যামিলি রুম গুলোতে এখন বিশেষভাবে এখনকার সময়ে যে এক ধরনের সেকশনাল সোফা একটা ট্রেন্ড এসেছে এবং সেগুলো কিন্তু বেশিরভাগ সময় একটু সফট ম্যাটেরিয়াল টাইপের হয় যেটা একটু মানুষ শুয়েও টেলিভিশন দেখতে পারবে এবং তাৎক্ষণিকভাবে সে হয়তোবা কমফোর্টেবল ফিল করে। কিন্তু এখানে কিন্তু আসলেই কোন রকম পশ্চার বা ব্যাক সাপোর্ট বা জয়েন্ট সাপোর্ট এর কোন ধরনের কোন সিচুয়েশন থাকে না। এবং এই যে দীর্ঘ সময় ফ্যামিলি রুমেই কিন্তু মানুষ সবথেকে বেশি সময় কাটায় আসলে। দীর্ঘ সময় যে মানুষ এই সফট স্ট্রাকচার গুলো ইউজ করছে, আ এটা সম্পর্কে কি আপনি কোন সাজেশন দিবেন কিনা? কারণ আমরা জানি যে যেরকম অর্থোপেডিক ম্যাট্রেস আমরা ইউজ করতে বলি পেশেন্টদেরকে, সেভাবে কিন্তু একইভাবে বর্তমান সময়ে ভাবে কাজের ডেস্ক গুলোর জন্য স্ট্যান্ডিং ডেস্কের পাশাপাশি যারা বসে কাজ করার জন্য আ আরকি সময় কাটাচ্ছেন, সেখানে কিন্তু আমরা জানি যে অর্থোপেডিক ফার্নিচারই বলা যায়। যেগুলোকে বলা হচ্ছে যে ergonomic চেয়ার। এটা হুম। একদম হিউম্যান বডির পশ্চারটাকে প্রপার সাপোর্ট দেওয়ার জন্য সেভাবে করে ডিজাইনটা তৈরি করা আরকি। তো সেরকম ফ্যামিলি রুমের জন্য কোনো প্রপার ফার্নিচার বা কি কোনো স্ট্রাকচারড ফার্নিচার আমি জানি যে আসলে খুব একটু আ যেগুলো একটু স্ট্রং সাপোর্টেড ফার্নিচার সেগুলোতে হয়তোবা মানুষের ইনিশিয়ালি বডিটা খুব একটা রিল্যাক্স করে বসতে পারে না বা বসে আরাম পাচ্ছে না। কিন্তু এইটা যে একটা লং টার্ম ইফেক্ট এই যে সফট ফার্নিচার গুলো ইউজ করা যেটা আপনি আগের আলোচনাতেও বলেছিলেন যে এটা কিন্তু দেখা যাচ্ছে যে রিসার্চ এ দেখা যাচ্ছে ডেটাতে যে লং টার্ম ইফেক্ট হিসাবে আল্টিমেটলি এটা ভার্টিব্রাকে এফেক্ট করছে এবং তাদের এই ধরনের সিচুয়েশন গুলো এনহ্যান্স হচ্ছে বা বেশি হচ্ছে। তো এই বিষয়ে আপনার কোনো স্পেসিফিক সাজেশন আছে কিনা? ফ্যামিলি রুমে কি ধরনের ফার্নিচার ইউজ করলে আসলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং এই ধরনের ব্যাপারগুলো এনহ্যান্স হওয়াকে প্রিভেন্ট করতে পারবে বলে আপনি মনে করেন? খুব ভালো প্রশ্ন। আসলে আমরা তো ফ্যামিলি পারসন। আমাদের বাঁচতে হবে, একটা সুন্দর জীবন নিয়ে বাঁচতে হবে। এজন্য ড্রামাটিক চেঞ্জ করা খুব কঠিন ব্যাপার। কিন্তু আমরা যেটা বলি যে আপনি যদি আ ফ্যামিলি রুমে বসে টিভি দেখেন, তবুও এভরি 30 মিনিটস, এভরি 15 মিনিটস যদি উঠে একটু হাঁটাচলা করেন, ২ মিনিট হেঁটে আবার এসে বসেন। অনেকে আমি দেখছি যে ৪ ঘন্টা ধরে বসে আছে, উঠছে না, বাথরুমেও যাচ্ছে না। এই ধরনের যারা বসে থাকে তাদের ব্যাক পেইন হবেই হবে। কিন্তু যাদের সোফা আছে, সোফাগুলো একটু হার্ড সোফা হলে ভালো হয়। আম আপনারা যাদের অলরেডি ফ্যামিলি হিস্টোরি রয়েছে, যাদের আম অন্য ব্যাক সার্জারি রয়েছে, তাদের আমি রিকমেন্ড করব যে ফ্যামিলি হিস্টোরিতে মানে ফ্যামিলি রুমে সোফা না ব্যবহার করে আপনারা যদি চেয়ার ব্যবহার করেন, যে হাতওয়ালা যে চেয়ারগুলো থাকে ডাইনিং রুমে, ওই চেয়ারগুলো যদি ব্যবহার করেন, ওখানে অনেকটা লাম্বার সাপোর্ট থাকে। তাহলে আপনাদের সমস্যাটা কমে যাবে। বেড আমাদের এখন, আগে আমাদের দেশে খাট থাকতো যেগুলো শক্ত ছিল, ম্যাট্রেস অতটা থাকতো না। আম, এখন ম্যাট্রেস হয়ে গেছে সফট ম্যাট্রেস। সফট ম্যাট্রেস ব্যাকের জন্য খুবই খারাপ, কারণ আমাদের একটা যে কার্ভ রয়েছে আমাদের ব্যাকে, সেই কার্ভটা উল্টো হয়ে যায়, এক্সটেনশন কার্ভ হয়ে যায় যখন আমরা সফট ম্যাট্রেসে ঘুমাই। এই জন্য আমরা রিকমেন্ড করি একটু মিডিয়াম হার্ড ম্যাট্রেস, যেটাকে আমাদের কার্ভটাকে ঠিক রাখবে। আম, যারা আম, যাদের ফ্যামিলি হিস্টরি রয়েছে তাদের আমরা অনেক সময় রিকমেন্ড করি, যারা ব্যাকে যদি স্লিপ করেন তাহলে আম, হাঁটুর নিচে একটা বালিশ দিতে, তাতে আরো বেশি সাপোর্ট হয় ব্যাকের জন্য। যারা সাইডে ঘুমোতে চান তাদের জন্য একটা কোল বালিশের মতো হাঁটুর মাঝখানে একটা বালিশ দিলে সুবিধা হয়, তাতে ব্যাকটাকে মানে লোয়ার ব্যাকটাকে একটা সাপোর্ট হয়। এই জন্য আমরা এই ধরনের রিকমেন্ড করে থাকি। তবু আমরা এটাও জানি যে যারা কাজ করেন, এদেশে এখন বেশিরভাগ অফিসেই এরগোনমিক চেয়ারের ব্যবহার হয়েছে। অনেক সময় অনেক অফিস রুমে স্ট্যান্ডিং টেবল রয়েছে, কারণ আমরা এখানে তো সবাই কাজ করি বসে, কম্পিউটারের সামনে বসে কাজ করি। সুতরাং বসাটা ৮ ঘন্টার মধ্যে প্রায় ৬ ঘন্টা ৭ ঘন্টাই বসে থাকা হয়। এইটার থেকে বাঁচার জন্য, এইটার থেকে মানে স্পাইনাল স্টেনোসিস কমানোর জন্য এখানে যেটা রয়েছে সেটা হলো ওই যে দাঁড়ানোর
দাঁড়িয়ে কাজ করার টেবিল এবং এরগোনমিক চেয়ার, এটা খুব ভালো। এবং মাঝে মাঝে ব্রেক নেওয়ার একটা সুবিধা রয়েছে অনেক জায়গায়, 5 মিনিট বা 10 মিনিট ব্রেক নেওয়ার সুবিধা রয়েছে। এগুলো মেনে চললে আমরা অনেক সময় কমিয়ে রাখতে পারি আমাদের স্পাইনাল স্টেনোসিস বা ব্যাক পেইন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আজকে যদিও আসলে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট এবং মডিফাইড লাইফস্টাইল নিয়ে, কিন্তু খুব রিলেটেড বেসিক কমন কোয়েশ্চেন গুলো আমি একই সাথে আপনাকে জিজ্ঞেস করব। কারণ আমাদের পেশেন্টের আসলে অনেক ধরনের কোয়েশ্চেন আমি দেখেছি, যেটা খুব সিম্পল, কিন্তু সিম্পল হলেও সেই ছোট্ট সিচুয়েশনটা কিন্তু তার লাইফকে অনেক বেশি এফেক্ট করছে। তো সেখান থেকে আমি আরেকটু জানতে চাইবো যে আমি দেখেছি যে কোনো পেশেন্ট আসলে আমরা তো অনেক আলোচনা করছি এবং যখন ডাক্তারের কাছেও যাচ্ছেন এটা ডায়াগনোসিস হচ্ছে, আমার ধারণা নিশ্চয়ই তারাও এক্সপেকটেশনটা কি হওয়া উচিত এটা হয়তোবা ডেসক্রাইব করে দেন পেশেন্টকে। কিন্তু আমি দেখেছি কোনো পেশেন্ট জিজ্ঞেস করেন বা জানতে চান যে, "আমি কিন্তু এখন খুব নিয়মমাফিক জীবনযাপন করছি। আমি সবকিছু appropriately করছি, এক্সারসাইজ করছি, ফিজিওথেরাপি নিচ্ছি।" তো সেই সিচুয়েশন থেকে আ অনেকেই জানতে চান যে আমার সম্পূর্ণ ভালো হতে কতদিন লাগবে? তো প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন টা আসলে কি হওয়া উচিত স্পাইনাল স্টেনোসিস যাদের ডায়াগনোসিস হয়ে গিয়েছে? আপনি যদি সেই বিষয়টা একটু আলোচনা করেন। খুব ভালো প্রশ্ন। আমাদের এখানেও যারা আসেন তারা ভালো হয়ে যেতে চান। কিন্তু সত্যি যেটা আমরা দেখি, আম যে স্পাইনাল স্টেনোসিস হলে সম্পূর্ণ ভালো হওয়া খুব কঠিন ব্যাপার। আপনি যত থেরাপি করুন না কেন, যত কিছুই করুন না কেন, আম সম্পূর্ণ ভালো হওয়া ঠিক হয়ে ওঠে না। আমরা চেষ্টা করি যেটা মিনিমাইজ দ্য সিম্পটম, মানে সিম্পটমটাকে কমিয়ে রাখতে চেষ্টা করি। আমরা সম্পূর্ণ ভালো হওয়ার ব্যাপার নিয়ে অতটা চিন্তা করি না। কারণ কঠিন ব্যাপার। তবুও আমরা ট্রিট করে যাই যে ব্যাপারটা আমাদের আগে জানতে হবে কেন আমাদের এই ব্যাপারটা হচ্ছে। আম এটা আসলে আমাদের জীবনের প্রবাহের সঙ্গে সম্পৃক্ত। আমরা যখন বয়স হয়ে যায় আমাদের বোনগুলো একটু শক্ত হয়ে যায়, একটু এবড়ো-থেবড়ো হয়ে যায়। কিছু জায়গায় একটু বেড়ে যায়। এর জন্য যে ফোরামেনগুলো যেখান থেকে নার্ভগুলো বের হয় বা স্পাইনাল কলাম যেটাকে আমরা বলি, ওটার ভিতরে যে একটা ন্যারো ছিদ্রর মতো থাকে যেখানে স্পাইনাল কর্ডটা থাকে, সেই জায়গাটা ন্যারো হয়ে যায়। সুতরাং এটা সম্পূর্ণ জায়গাটা জুড়েই হতে পারে অনেক সময়। এটাকে সম্পূর্ণ ঠিক করে ফেলা কঠিন ব্যাপার। কিন্তু যদি দেখি যে কোনো জায়গায় ফোরামেনটা ন্যারো হয়েছে খুব বেশি করে এবং নার্ভকে ইম্পিঞ্জ করে দিয়েছে, প্রেসার করছে এবং ওই নার্ভ থেকে এই পেইনটা হচ্ছে, তখন আমরা ওই ফোরামেনটাকে ওপেন করার চেষ্টা করি বিভিন্নভাবে। ফ্লেকশন থেরাপি যেটা ওপেন করতে পারে অনেক সময়, সেই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফ্লেকশন থেরাপি দেই। অনেক সময় আমরা শক ওয়েভ বা সাউন্ড ওয়েভ থেরাপি এই ধরনের দিতে পারি। অনেক সময় আমরা হাঁটার রিকমেন্ড করি, অনেক সময় অ্যারোবিক এক্সারসাইজ রিকমেন্ড করি। এক্সটেনশন থেরাপিটাকে আমরা অ্যাভয়েড করি। তাতে আমরা দেখি যে ওই ফোরামেনগুলো একটু ওপেন হয়ে যায়, কিন্তু আবার বন্ধ হয়ে যায়। যখন দেখি যে ফিজিক্যাল থেরাপি কাজ না করে, তখন যেটা আমরা করি সেটা হলো আমরা অনেক সময় পাঠিয়ে দেই স্টেরয়েড ইনজেকশন দেওয়ার জন্য। আমরা লোকেট করি কোথায় ফোরামেনটা ন্যারো হয়ে যাচ্ছে, সেই জায়গাটায় আমরা এমআরআই করে দেখতে পাই বা অন্য কোনোভাবে দেখতে পাই, মায়োলোগ্রাম করে। তখন আমরা ওই জায়গায় স্টেরয়েড ইনজেকশন দেই। স্টেরয়েড ইনজেকশন দিলে যেটা হয় সেটা হলো যে সোয়েলিংটা থাকে, সেই সোয়েলিংটা কমে যায়। তার জন্য নার্ভের উপরে প্রেশার কম পড়ে। এইটা আমরা করি। কিন্তু সব ক্ষেত্রে যে এটা কাজ করবে তা তো না। অনেক সময় এটা কাজ করে না। অনেক সময় আরো বেড়ে যায় অনেকের সিম্পটম গুলো। কারণ আমরা ঠিক জায়গায় অনেক সময় দিতে পারি না, ঠিক জায়গায় অনেক সময় কাজ করে না। আর অনেকের যদি বারবার দেওয়া হয়, আমরা সাধারণত রিকমেন্ড করি এভরি 3 মান্থস, 3 টাইমস টু 4 টাইমস ইন 2-3 ইয়ার্স। সো এর চেয়ে বেশি যদি দেওয়া হয় তখন আমরা দেখি যে স্টেরয়েডগুলার কাজ করছে না। এর সঙ্গে আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিনও ব্যবহার করি। ওটা তো আগে থেকেই ব্যবহার করি, স্টেরয়েড দেওয়ার আগেই আমরা এগুলো রিকমেন্ড করি। সুতরাং এইভাবে আমরা চেষ্টা করি। কিন্তু কিওর হয়ে যাওয়া বা সম্পূর্ণভাবে কিওর হওয়া বেশ কঠিন ব্যাপার। এটা
আমরা ঠিক করতে পারি না এটা এখনো। যদিও অনেক ডাক্তার, অনেক সার্জন আম এখন প্রমিস করছে যে তারা ভালো করে দিতে পারে। কারণ আজকাল মাইক্রো সার্জারি বেরিয়ে গেছে। যে মাইক্রো সার্জারি হলো আম ও কেটে না দিয়ে ইনজেকশ স নিডলের মাধ্যমে সেখানে মাইক্রোস্কোপিক আম আ মাইক্রোস্কোপ দিয়ে দেখে ওই যেখানে ইমপিজমেন্ট রয়েছে সেই জায়গাটাকে ঠিক করে দেওয়া। কিন্তু ওই ঠিক করে দিলেও আমরা দেখি আবার নতুন স্কার টিস্যু ফর্ম হয়। কয়েক বছর পরে আবার ঠিক একই রকম সমস্যা হয়। সুতরাং কিওর আমাদের নেই। আমরা যদি একজন মানুষকে ভালো রাখতে পারি ৫ বছর বা ৪ বছর, তাহলে আমরা এটাকে বলি কিওর। কারণ আমাদের বয়স বেড়ে গেলে সমস্যা হবেই, আবার নতুন করে সমস্যা হবে। এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমাদের চেষ্টা থাকে এইভাবে যে আপনাকে ভালো রাখার ৫ থেকে ৬ বছর, যাতে আপনার সমস্যাটা কম থাকে। কিন্তু কিওর আমরা করতে পারি না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরই আমরা কিন্তু বিস্তারিত জেনে নিব স্পাইনাল স্টেনোসিস এর পেশেন্টদের মডিফাইড লাইফস্টাইল আসলে কিরকম হওয়া উচিত। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি আপনাদের সাথে টিভেন ওয়েলনেস এর আজকের আলোচনায় স্পাইনাল স্টেনোসিস এর ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট এবং মডিফাইড লাইফস্টাইল। আলোচনায় আছেন আমাদের সাথে নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর মৃধা, স্পাইনাল স্টেনোসিস যেসব পেশেন্টদের ডায়াগনোসিস হচ্ছে, আমরা জানি যে কারো কারো ক্ষেত্রে সিচুয়েশনটা হয়তো বা টলারেবল, কিন্তু কারো কারো ক্ষেত্রে আসলে অনেক সিভিয়ার সিমটমস, এবং এই যে ভ্যারিয়েশন গুলো এই ভিন্ন ভিন্ন সিচুয়েশনের পেশেন্টদের ক্ষেত্রে কি ধরনের ভিন্ন ভিন্ন অ্যাডভাইস আপনি প্রোভাইড করে থাকেন? খুব সুন্দর প্রশ্ন। আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আছে বা যাদের ফ্যামিলি হিস্টোরি রয়েছে স্পাইনাল স্টেনোসিসের, আম তাদের আমরা যেটা বলি, আমরা লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে বলি, এর জন্য আমরা সাধারণত ৪-৫ টা প্রসেস বা পদ্ধতি আমরা রিকমেন্ড করি। তো এগুলো সহজ, সবাইকেই মেনে চলা উচিত। তবুও আমরা তাদের জন্য এটার গুরুত্ব বেশি দেই। ১ম যেটা, সেটা হলো ওয়েট ম্যানেজমেন্ট। আমাদের আমরা বলি যাতে যাদের ফ্যামিলি হিস্টোরি রয়েছে বা যাদের শুরু হয়েছে স্পাইনাল স্টেনোসিস, তাদের বলি তাদের ওয়েটটা ম্যানেজ করতে হবে। ওয়েট যখন বেশি থাকে তখন লাম্বার এবং সার্ভিক্যাল ভার্টিব্রার উপরে প্রেশার বেশি পড়ে। আর যখন প্রেশার বেশি পড়ে হয়ে যায়। আর ওয়েট বেশি থাকলে এই ফ্যাটি টিস্যু থেকে এক ধরনের হরমোন আ সিক্রেট হয়, যেটা আরকি অনেক সময় আমাদের বোনগুলোকে ক্ষয় করতে সাহায্য করে। এটা এভয়েড করার জন্য আমরা বলি ওয়েট রিডাকশন। আম বাংলাদেশী বা বাঙালি যারা রয়েছেন, যারা রাতে ভাত খান, তাদের আমরা রিকমেন্ড করি যে রাতের দিকে না খেয়ে একটু আগে ভাত খেলেই এই আম এইটা অনেক সময় আমাদের অ্যাবডোমেনে জমা হয়। আর অ্যাবডোমিনাল গ্রিথটা বেড়ে যায়। আর বেড়ে গেলেই আমাদের লাম্বার ভার্টিব্রার উপরে প্রেশার পড়ে। তাই আমরা ওয়েটটাকে মিনিমাইজ করে নরমাল ওয়েট রাখার জন্য খুব রিকমেন্ড করি। দ্বিতীয় যেটা, সেটা হলো আমরা বলি যারা স্মোকিং করেন তাদের জন্য স্মোকিং না করতে রিকমেন্ড করি। কারণ স্মোকিং যারা করে তাদের ভার্টিব্রা ক্ষয় হয়ে যায় তাড়াতাড়ি। কারণ স্মোকিং করলে যে ব্লাড ভেসেল গুলো থাকে, ন্যারো ব্লাড ভেসেল, যারা ইন্টারভার্টিব্রাল ডিস্ককে বা ভার্টিব্রার বোনে ব্লাড সার্কুলেশন করে, ওইগুলো ন্যারো হয়ে যায়। ন্যারো হয়ে গেলে ওই ব্লাড ভেসেলগুলো মরে যায়। আর তখন আমরা দেখি যে ডিস্কগুলো শক্ত হয়ে যায় এবং তাদের স্পাইনাল স্টেনোসিস বেশি হয়। এইজন্য আমরা রিকমেন্ড করি তাদের যে তারা যেন আম আ স্মোকিংটা এভয়েড করেন এবং না করেন। আম তারপরে যেটা আসে সেটা হলো আম লাইফস্টাইল। আ তুমি যেমন বললে যে একটু আগে, যে সোফায় কম বসে হাই চেয়ারে বসার জন্য, ওয়ার্ক প্লেসে যারা কম্পিউটার নিয়ে সারাদিন বসে বসে কাজ করেন, তাদের এভরি 30 মিনিটস একটু হাঁটার জন্য রিকমেন্ড করি। তাদের অনেক সময় তাদের যদি
অ্যাভেলেবেল হয় তাহলে দাঁড়িয়ে কিছু সময় কাজ করার জন্য রিকমেন্ড করি। তাদের অনেক সময় আমরা বলি হাঁটার জন্য, বেশি করে হাঁটতে হবে। আমরা অ্যাভয়েড করতে বলি যে তারা রানিং না করার জন্য। রানিং করলে হয় কি বারবার প্রেশার পড়ে, এবং তাদের অনেক সময় স্পাইনাল স্টেনোসিসটা বেড়ে যায়। এজন্য আমরা হাঁটতে রিকমেন্ড করি। তারপরে যে তাই চি নামে এক ধরনের এক্সারসাইজ আছে, এইগুলোকে আমরা রিকমেন্ড করি। বা লাইট এক্সারসাইজ, যেটা এর্গোনমিক এক্সারসাইজ, এগুলোকে আমরা রিকমেন্ড করি। কিন্তু আমরা রিকমেন্ড করি না হেভি লিফটিং অর রানিং। এই দুটো আমরা রিকমেন্ড কম করি। আমরা অনেক সময় এটাও বলি যে ফ্লেকশন এক্সারসাইজ করার জন্য অনেক এক্সারসাইজ আছে, এক্সটেনশন এক্সারসাইজ, যেমন ধনুর আসন, ওই যে অন্য যে ইয়োগা বিভিন্ন ব্যাক আসনগুলো, ওগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি। এই ধরনের। তারপরে ফুড চয়েস, আমরা ব্যালেন্সড ডায়েট রিকমেন্ড করি। এমনি কোনো স্পেশাল কোনো ডায়েট এখানে তেমন কোনো কাজ করে না। ভাইটামিন লেভেলগুলোকে আমরা চেক করতে বলি। ভাইটামিন ডি এবং ই এগুলোকে আমরা দেখতে বলি এবং সেগুলোকে ম্যানেজ করার জন্য আমরা বলি। যে ভাইটামিন ডি এবং ক্যালসিয়াম এনাফ থাকলে দেখা যায় যে তাদের ক্ষেত্রে অস্টিওপারোসিসটা কম হয়। অস্টিওপারোসিস কম হলে তাদের স্পাইনাল স্টেনোসিস হওয়ার সম্ভাবনা কম থাকে। এইভাবে আমরা বিভিন্ন লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে বলে সেইগুলোকে আমরা রিকমেন্ড করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি দেখেছি যে অনেক পেশেন্টই ফিজিওথেরাপি ট্রাই করেন এবং ফিজিওথেরাপির ক্ষেত্রে আ বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপির কোর্স বা প্যাকেজ থাকে। পেশেন্টরা মানে দেখা যায় যে হয়তোবা সেই ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন যেখানে তারা যাচ্ছে সেখানে তারা যেরকম আ প্রেফার বা তাদেরকে যেরকম সাজেস্ট করে সেটাই তারা ফলো করেন। কারণ এই বিষয়ে আসলে খুব বেশি একটা আমি দেখেছি যে কারো কাছে খুব স্পেসিফিক ইনফরমেশন থাকে না। তো ফিজিওথেরাপির ক্ষেত্রে কি আপনি কোনো গাইডলাইন প্রোভাইড করেন কিনা? তা আসলে ফিজিওথেরাপিরা আমাদের দেশে লাইসেন্সড ফিজিওথেরাপি আমেরিকাতে। সুতরাং তারাই রিকমেন্ড করে। তাদের আমরা যখন পাঠাই একটা পেশেন্টকে আমরা বলি যে স্পাইনাল স্টেনোসিস রয়েছে, সুতরাং এর ফিজিওথেরাপি দরকার। আমরা ঠিক বলতে পারি না যে আপনি এই ধরনের ফিজিক্যাল থেরাপি দিন। আম কারণ ওরা লাইসেন্স প্রাপ্ত, ওরা ডক্টরেট নেওয়া, বেশি অনেকেই আছে ডক্টরেট আছে। সুতরাং তারা সেইভাবে দেয়। অনেক এই দেশে অনেকটা আম আ মানে ফিজিক্যাল থেরাপি সিস্টেম ডেভেলপ করে। অনেকের আছে যে এই সিস্টেমে আমি স্পাইনাল স্টেনোসিস গুলোকে ট্রিট করব। আম কিন্তু আমাদের এখানে রেগুলেশন রয়েছে। সুতরাং আপনি আম এ এলোমেলো ফিজিক্যাল থেরাপি দিয়ে তার জন্য বিল করতে পারেন না। আম পারে না কেউ। এইজন্য এর একটা নিয়ম মেনে চলতেই হয়। একটা রেগুলেশন আছে। আম সুতরাং বেশিরভাগ ফিজিক্যাল থেরাপিস্টরা এই ধরনের আম আম নিয়ম মেনে চলে। অন্য সব দেশে, যে দেশে এই ধরনের লাইসেন্সিং বা নিয়ম নেই, সেখানে অনেকে দেখা যায় যেহেতু সমস্যাটা বেরি প্রকোপ, অনেক লোকেরই সমস্যা রয়েছে, তারা সাফার করছে, তারা চায় মুক্তি, তারা চায় ব্যাক পেইন কমাতে। সুতরাং বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, তারা ডেভেলপ করে তাদের নতুন নিয়ম, তাদের একটা প্রসেস, সেই থেরাপিগুলো তারা রিকমেন্ড করে। এগুলো কাজ করে কি না করে আমাদের কাছে স্টাডি নেই। অনেক সময় দেখা যায় অনেকে ভালো হয়, তারা রিকমেন্ড করে। অনেক সময় এটা মার্কেটিং, কুড বি জাস্ট মার্কেটিং, ফলস মার্কেটিং, এবং মানুষ সেখানে যায় এবং থেরাপি দেয়। তাই যারা যারা এই ধরনের থেরাপি করতে চান, আমি জানি আপনারা সাফার করছেন, কষ্ট হচ্ছে, আপনারা এটার থেকে মুক্তি চাচ্ছেন। কিন্তু আপনারা জিজ্ঞাসা করবেন যারা আগে থেরাপি নিয়েছে তাদের সত্যিকার অর্থে এটা কাজ করেছে কিনা। যদি দেখেন যে বেশিরভাগ লোকেরই কাজ করছে, তখন আপনারা আম, এই থেরাপি, কারণ এটা তো মানি আর্নিং প্রসেস একটা। বিশেষ করে আম, আহ, ওইসব দেশগুলোতে, যে দেশে নিয়ম কানুন আছে কিন্তু আবার নেই, যা খুশি করা যায়, সেখানে আপনাদের
নিজস্বভাবে একটু আম, আম, সাবধান হতে হবে। এই দেশে যেমন এখানে একটা থেরাপি এখন বেরিয়েছে যেটাকে বলে শক ওয়েভ থেরাপি। এটা বিভিন্ন স্টাডিতে দেখা গেছে এগুলো কাজ করে, কিন্তু এখনো আমাদের দেশে মেডিকেয়ার বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এটাকে পে করছে না, কারণ তারা এখনো সত্যিকারের এভিডেন্স পাচ্ছে না। যদিও কায়রোপ্র্যাক্টর বা এই ধরনের থেরাপিস্টরা এগুলো দিচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আম, আমরা দেখছি যে বেশ একটু কাজ করছে। আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে, কিন্তু এই কাজ করাটাও স্বল্প মেয়াদি। এটা যে সম্পূর্ণভাবে কিওর করে দিচ্ছে, ঠিক তাই নয়। সুতরাং এই ধরনের থেরাপি যারা রেকমেন্ড করছে, আমি বলি এটা তারা চেষ্টা করছে আপনাকে হেল্প করার জন্য। আপনারা যান এবং ট্রাই করে দেখেন, কিন্তু সাবধান। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আরো দেখি যে অনেক পেশেন্টেরই আসলে হয়তোবা উম এই ধরনের বিভিন্ন জিনিস ট্রাই করতে যেয়ে আম হয়তোবা তার উল্টো একটি এফেক্ট হচ্ছে। আমি দেখেছি কেউ বলেছে যে স্টেরয়েড ইনজেকশন সে ট্রাই করেছে। তারপরে আ তার পরিচিত যারা তাদের সাথে সে কথা বলিয়ে ট্রাই করেছেন এবং তার পরিচিত যারা নিয়েছেন তাদের কিন্তু স্টেরয়েড ইনজেকশন দেওয়ার পরে অনেকটাই পেইনটা থেকে তারা রিলিফ পেয়েছেন। আ তো কিন্তু কেউ আমাকে হয়তোবা কমপ্লেইন করেছে যে স্টেরয়েড ইনজেকশন নেওয়ার পরে তার ব্যথা আরো অনেক বেশি বেড়ে গিয়েছে, এনহ্যান্স করেছে। তো তিনি তখন খুবই আসলে আপসেট হয়ে গিয়েছেন। আমাকে জানতে চেয়েছেন যে এটা কি উম আ ইনজেকশনটা কি ঠিকমতো তাকে দেয়া হয়নি? প্রপারলি দেয়া হয়নি নাকি আ কোনো পেশেন্টের ক্ষেত্রে এরকম হতে পারে। তো সেক্ষেত্রে তার কি করণীয়? খুব ভালো প্রশ্ন। আসলে মেডিসিন আমরা যেটা বলি এটা একটা প্র্যাকটিস। ইট ইজ নট এ ডাইরেক্ট সায়েন্স। ইট ডাজ সবার জন্য একই সিস্টেম কাজ করে না। এটা নির্ভর করে কে দিচ্ছে ইনজেকশন, কখন দিচ্ছে, কোথায় দিচ্ছে, কেমন করে দিচ্ছে, কোন মেডিসিন ব্যবহার করছে। এর উপর বিভিন্ন কিছুর উপর নির্ভর করে। আম, এটা যে সবার ক্ষেত্রে কাজ করবে তা না। আম, অন্তত আমার ক্ষেত্রে প্রায় 10% লোক আছে, 10%, 15% বা ইভেন 20% মানুষ যারা এপিডুরাল ইনজেকশন নিচ্ছে তাদের ক্ষেত্রে এগুলো কাজ করে না, করছে না, বা তাদের আরো বেড়ে যাচ্ছে। এটা আমরা দেখেছি। আবার যে 80% আছে, তার মধ্যে 20% একবার নিয়েছে, তাদের 6 মাস ভালো আছে, তাদের কিছু হচ্ছে না। আর 10% দেখলাম যে তাদের 1 মাস পরেই আবার ব্যথা শুরু হয়ে গেছে। আর কিছু আছে, বেশিরভাগ লোক 50% পেশেন্ট, ওদের 3 মাস 3-4 মাস ভালো থাকে এপিডুরাল। সুতরাং এটা ভেরি করে, ডিপেন্ড করে কে দিচ্ছে, কোথায় দিচ্ছে। হয়তো ঠিক মতো জায়গায় পড়েনি ইনজেকশন, তখন তাদের বেড়ে যাবে। যদি দেখে যে ওইটা ইনজেকশনটা এটা তো ব্লাইন্ডলি দেওয়া হয়, যদিও অনেকে দেয় আন্ডার ফ্লোরোস্কোপি। আমাদের দেশে কোনভাবে দেওয়া হয় আমি ঠিক জানি না। এখানে আন্ডার ফ্লোরোস্কোপি দেয়, অনেকে দেয় ব্লাইন্ডলি। কিন্তু ঠিক জায়গায় পড়ছে কিনা তার উপর নির্ভর করে কতটা বেনিফিট পাবে। সুতরাং সবাই বেনিফিট পাবে এমন কিছু না। কিন্তু এটা যদি এটা খারাপও হয়, ওই খারাপটা থাকবে কয়েকদিন, তারপরে আস্তে আস্তে আবার ঠিক আগের মতো জায়গায় চলে আসবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, এবং ব্লেম করারও কিছু নেই। কারণ এটা অনেকের জন্যই কাজ করে, 80% ক্ষেত্রেই কাজ করে, আর 20% ক্ষেত্রে কাজ করে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবং একই কথা আমি কিন্তু আসলে ফিজিওথেরাপির ক্ষেত্রেও শুনেছি। যে অনেকে আ কমপ্লেইন করেন যে ফিজিওথেরাপি নিয়েছে কিন্তু দেখা গিয়েছে যে আ সে হয়তোবা তাৎক্ষণিকভাবে একটু ভালো ফিল করলো, পরবর্তীতে তার ব্যথাটা আরো বেড়ে গিয়েছে। তো প্র্যাকটিক্যালি আসলে এটার পিছনে কি ধরনের যুক্তি এবং ব্যাখ্যা রয়েছে এবং এ ধরনের সিচুয়েশনেও পেশেন্টের কি করা উচিত? খুব ভালো প্রশ্ন। আসলে ১ম দিকে আমি যেটা আমার প্র্যাকটিস যখন শুরু করি, তখন আমি স্পাইনাল স্টেনোসিস হলে ফিজিওথেরাপিকে নিষেধ করে দিতাম। কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যাদের ফিজিক্যাল থেরাপি করেছে তাদের আম বেড়ে গেছে। পেইনটা আরো বেড়ে গেছে। এখন ওরা নতুন ধরনের থেরাপি দেয়, ফ্লেকশন থেরাপি আমরা যেটাকে বলি বিভিন্নভাবে। তখন আমি দেখছি কিছু বেনিফিট পাচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিজিক্যাল থেরাপিকে যে আম আমরা যে প্রতিদিন
দিন যে কাজ করছি এটাকে একটু ফোকাসড করে দেওয়া। কিন্তু দেখা যায় যে ওদের ওই ইনফ্লামেশনটা যেখানে যেখানে ধরো ন্যারোয়িং রয়েছে ওই জায়গাটায় ওই ইনফ্লামেশনটা বেড়ে গেছে, ওখানে বেশি প্রেশার পড়ে। আর তখন দেখা যায় তাদের পেইনটা বেড়ে যায়। আমার অনেক পেশেন্ট আছে ছিল আগে, এখনো আছে যে ফিজিক্যাল থেরাপি তারা বলার সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকায়। তারা কিছুতেই যাবে না ফিজিক্যাল থেরাপিতে, কারণ ফিজিক্যাল থেরাপিতে গেলেই ওদের পেইনটা বেড়ে যায়। সুতরাং সবার যে এটা উপকার হবে তা না। ধরো যে স্পারগুলো বনি স্পার, অনেকের আছে এটা খুব সফট হয়, অনেকের আছে এবড়ো থেবড়ো হয়, অনেকের আছে শার্প, একেবারে নিডলের মতো থাকে। যাদের ওই বোন স্পারগুলো নিডলের মতো, তাদের যদি ফিজিক্যাল থেরাপিতে আমরা পাঠাই তাহলে তাদের পেইন প্রচন্ডভাবে বেড়ে যায়। সুতরাং তারা আর কখনো ওই ফিজিক্যাল থেরাপিতে যাবে না, একবার দুইবার ট্রাই করে আর কোনোদিন যাবে না। শুধু এটা নির্ভর করে কোন ধরনের স্পার তাদের বোনে রয়েছে তার উপর নির্ভর করে। ধন্যবাদ। তো এটা কি ডিটারমাইন করবার কোনো আহ, পরীক্ষা বা টেস্ট বা কোনো ওয়ে আছে? না, স্পার গুলো কিরকম? এটা আমরা আগে থেকে জানার কোনো পথ নেই। আমরা ট্রাই করি, যখন দেখি যে তারা ফেল করছে তখন আমরা আর ওইটাকে পুশ করি না। আমি যেটা করি আর কি, সেটা আর পাঠাই না। আম, আমি ভুলে যাই। ধরো আমার কাছে পেশেন্ট আসলো ব্যাক পেইন নিয়ে, ওইটা নিয়ে আমি আবার বলি যে আমি ফিজিক্যাল থেরাপি পাঠাই। তখন ওরা বলে যে ডাক্তার আপনি কি ভুলে গেছেন যে আমার পেইনটা বেড়ে গেছিল আগের বার? তাদের মনে করিয়ে দিতে হয় আমাকে, কারণ আমাদের তো আসলে একটা সিস্টেমের মধ্যে আমরা প্র্যাকটিস করি। ওই সিস্টেমটাকে আমাদের মেনে চলতে হয়, যে আমরা এটাকে রিকমেন্ড করতে হয় আমাদের। সেই সিস্টেম অনুযায়ী আমরা বলি। তখন দেখা যায় যে অনেকের বেড়ে গেছে, তারা আর কোনোদিন ফিজিক্যাল থেরাপিতে যে ওরা ফিজিক্যাল থেরাপিতে ভয় পায়, ভীষণ ভয় পায়, তারা অ্যাভয়েড করতে চায়। তারা ওই যে আইস প্যাক দেয়, এইটা দেয় সেটা, অনেক কিছু অন্য সবকিছু করবে, কিন্তু ফিজিক্যাল থেরাপিতে যাবে না। ধন্যবাদ। আমরা চলে এসেছি আসলে আলোচনার প্রায় শেষ পর্যায়ে। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে পেশেন্টরা এই স্পাইরাল স্টেনোসিস নিয়ে ডিল করছেন, আমি তাদের ক্ষেত্রে দেখেছি যে কমন কোয়েশ্চেনটা তাদের থাকে সেটা হচ্ছে যে, আমি আসলে এভরিডে কিভাবে জীবনযাপন করলে আমি নিজেকে সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি এবং এই ব্যথাটা আমাকে যতটা আমি মিনিমাইজ করতে পারি, তার জন্য আমি কিভাবে জীবনযাপন করতে পারি? তো আপনি যদি একটু ওভারঅল আমাদের পেশেন্টদের জন্য কোনো অ্যাডভাইস শেয়ার করেন। খুব ভালো প্রশ্ন। আমি যেটা বলি সবাইকে, যে যাদের ব্যাক পেইন রয়েছে, স্পাইনাল স্টেনোসিস রয়েছে, যে আপনারা ৬ ঘন্টার বেশি বিছানায় থাকবেন না। ৬ ঘন্টা একটু হার্ড বিছানা, আমাদের দেশে যদি কাঠের বিছানা থাকে সেটা ভালো, ম্যাট্রেস না ব্যবহার করা। আম, যখন ঘুমাবেন ওই যে বালিশ, কোল বালিশ ব্যবহার করা, পিছনের পিছনের ঘুমোলে পায়ের নিচে হাঁটুর নিচে বালিশ দেওয়া, এবং ৬ ঘন্টার বেশি বিছানায় থাকা যাবে না। তখন হয় কি যে আহ, রাতে যখন আমরা বেডে যাই, আমাদের যে জায়গায় ইনফ্লামেশন রয়েছে ওই জায়গাটার সোয়েলিংটা বেড়ে যায়। সুতরাং বেশিরভাগ লোক যাদের স্পাইনাল স্টেনোসিস রয়েছে তারা আম, ওই সকালে উঠে ব্যাক পেইন হচ্ছে, হাঁটতে পারে না, তারপর আস্তে আস্তে উম, একটু ভালো হয়। এই জন্য আমরা এই লাইফস্টাইলটা বলি। দ্বিতীয়ত হলো যে একসঙ্গে অনেক সময় বসে থাকবেন না, 30 মিনিটসের বেশি এক জায়গায় বসে থাকবেন না, একটু হাঁটাহাঁটি করবেন। প্রতিদিন একটু হাঁটতে চেষ্টা করবেন। আপনি ধরুন আপনার হাঁটতে অসুবিধা হয়, আমি জানি, স্পাইনাল স্টোন, তখন ধরুন আপনি 10 মিনিট হাঁটতে পারেন, তারপরের দিন আপনি ট্রাই করবেন 11 মিনিট, তারপরের দিন 12 মিনিট, এভাবে আপনি বাড়াতে পারেন হাঁটার ব্যাপারটা। তখন দেখবেন আপনার একটু সুবিধা হবে। তারপরে যে আপনার যদি ওয়েট প্রবলেম থাকে, সে ওয়েট প্রবলেমটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন। আপনার যদি অন্য কোনো ডিজিজ থাকে যেটা ইনফ্লামেশন হতে পারে, ইনফ্লামেটরি ডায়াবেটিস বা অন্য কিছু, সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা রিকমেন্ড করি। তারপরে ফিজিক্যাল থেরাপি, এখন যে নতুন থেরাপি বেরিয়েছে আমরা অনেক সময় এটাকে রিকমেন্ড করি যে আপনারা ট্রাই করে দেখতে পারেন শকওয়েভ থেরাপি বা ওই ধরনের থেরাপি, ট্রাকশন থেরাপি অনেক সময় হয়, ফ্লেকশন থেরাপি, এই ধরনের থেরাপি যদি আপনারা অন্য থেরাপিগুলো কাজ না করে, আল্ট্রাসাউন্ড থেরাপি, এগুলো বিভিন্ন ব্যাপার আছে। তারপরে যদি কাজ না করে, স্টেরয়েড যদি আপনি সহ্য না করতে পারেন, তাহলে আপনার নেক্সট স্টেপ হলো মিনিমালি ইনভেসিভ সার্জারি। আপনারা এটা ট্রাই, আপনার পেইন যদি খুব বেশি থাকে, যদি এটাকে আপনার লাইফকে মেজারেবল করে তোলে, তাহলে আপনারা নন ইনভেসিভ সার্জারিটাকে ট্রাই করে দেখতে পারেন। সব জায়গায় এটা অ্যাভেলেবেল না, অনেক ডাক্তার আছে যারা স্পেশালাইজ
করছে এইগুলোকে, এইগুলোর উপরে তাদের কাছে যেতে হবে। কারণ তারা প্রতিদিন ধরেন ২০টা ৩০ জন করে পেশেন্ট দেখছে, তাদের অভিজ্ঞতা হয়ে গেছে। এইভাবে যদি আপনি চলেন তাহলে দেখবেন যে আপনার জীবনটা সুন্দর হবে, কিছুটা ভালো হবে। আমরা তো কিছু কিওর করতে পারি না, ডাক্তাররা আসলে কিওর করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই স্বল্প সময়ের আলোচনা থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। যদি ইনফরমেশন গুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেন এবং সেটা থেকে কিছুটা ইনফরমেশন নিজেদের লাইফে আপনাদের মনে হয় যে আপনার সিচুয়েশনটা মিলে যাচ্ছে, আপনি তাহলে আমাদের এই ইনফরমেশন গুলো ডিজিটাল লাইফে এপ্লাই করে দেখেন। আমার মনে হয় যে স্পাইনাল স্টেনোসিস নিয়ে যারা সাফার করছেন বা যাদের এ ধরনের সিচুয়েশন এর একটি সম্ভাবনা আ আ হচ্ছে বলে মনে হয়, তারা যদি আমাদের এই আলোচনা থেকে ইনফরমেশন গুলো ফলো করে কিছু আ লাইফটাকে একটু ট্রাই করেন, আমার মনে হয় যে আপনারা আসলে উপকার পাবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আমাদের সাথে আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর মৃধা, আপনার মূল্যবান আলোচনা এবং গুরুত্বপূর্ণ সময়ের জন্য টিভেন24 এর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম, ধন্যবাদ টিভিএন24 কে, এবং ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি সকল দর্শক এবং শ্রোতাকে। সুপ্রিয় দর্শক, সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।